আজকের গল্পটি এমন এক সুন্দরী নারীকে ঘিরে যে নিজের চেয়ে অনেক কম বয়সী এক ছেলের প্রেমে পড়ে যায়। ছেলেটির আরও কাছে পৌঁছানোর জন্য সে এক অদ্ভুত পথ বেছে নেয়। শিক্ষিকার পরিচয়ে সে তার স্কুলেই প্রবেশ করে। ধীরে ধীরে নিজের মিষ্টি আচরণ, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর চতুর কথাবার্তার মাধ্যমে সে ছেলেটিকে নিজের দিকে টানতে শুরু করে। তার একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ছেলেটিকে নিজের করে নেওয়া। আর সেই উদ্দেশ্যে সে সীমা ছাড়িয়ে যেতে একবারও দ্বিধা করে না। সময়ের সাথে সাথে ছেলেটিও তার মোহে আটকে পড়ে, আর তারপর তারা এমন কিছু ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে যা পুরো গল্পটিকে আরও রহস্যময় ও উত্তেজনাপূর্ণ করে তোলে। তো বন্ধুরা, চলুন গল্পের শুরুতে যাওয়া যাক। গল্পের কেন্দ্রে রয়েছে জেসন নামের এক তরুণ, যে শুধু সাধারণ একজন ছাত্রই নয়, বরং একজন জনপ্রিয় গায়কও। সোশ্যাল মিডিয়ায় তার অসংখ্য ভক্ত ও অনুসারী রয়েছে। এরপর দৃশ্য বদলে আমরা পৌঁছে যাই একটি ক্যাথলিক স্কুলে, যেখানে গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর জেসন ও তার বোন জয়ীকে তাদের বাবা মা স্কুলে রেখে যায়। সেখানেই পরিচয় হয় জয়ীর রুমমেট সারার সঙ্গে, যে প্রথম দেখাতেই জেসনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অন্যদিকে জেসনের বাবা চান তার ছেলে গান বাজনা ভুলে পড়াশোনার দিকেই পুরো মনোযোগ দিক, কিন্তু জেসন নিজের স্বপ্ন নিয়ে খুবই দৃঢ়। সে গানকেই নিজের ভবিষ্যৎ হিসেবে দেখতে চায়। ঠিক তখনই স্কুলের সিনিয়র শিক্ষিকা সিস্টার রেবেকা জেসন ও জয়ীর বাবা মাকে আশ্বস্ত করেন যে তাদের সন্তানদের সব রকম দায়িত্ব ও দেখাশোনা তিনি নিজেই করবেন। এরপর তিনি নতুন শিক্ষিকা সিস্টার সোফিয়ার সাথে দেখা করেন, যার আজ প্রথম দিন। সিস্টার রেবেকা তাকে স্কুলের নিয়মকানুন বুঝিয়ে দেন। শিক্ষকদের মেকআপ না পরা বাধ্যতামূলক, কারণ এটি সকল শিক্ষকের জন্য একটি প্রোটোকল। এই কথা শুনে সোফিয়া তার লিপস্টিক মুছে ফেলে। এরপর যখন সিস্টার রেবেকা সোফিয়াকে স্কুল ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তখন তার সাথে জেসনের দেখা হয়। রেবেকা তাকে সোফিয়ার সাথে পরিচয় করিয়ে দেন, তবে সোফিয়া লক্ষ্য করে যে জেসনকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে। রেবেকা তাকে বলেন যে জেসন মাতাল অবস্থায় তার বাবার গাড়ি নিয়ে একটি দুর্ঘটনা ঘটিয়েছিল এবং তখন থেকেই তার বাবা তার ওপর রেগে আছেন। কিন্তু জেসন একজন খুব মেধাবী ছাত্র এবং একজন গায়ক। এরপর আমরা দেখি সোফিয়া তার ঘরে গিয়ে ল্যাপটপে জেসনের ভিডিও দেখতে শুরু করে। সে তার প্রতি আকৃষ্ট হয় এবং পর্দায় তাকে চুম্বন করে। এই পর্যায়ে সে তার জন্য এমন অনুভূতি পোষণ করছে। এতে এটা স্পষ্ট হয়ে যায় যে সোফিয়া জেসনকে আগে থেকেই চেনে, কিন্তু সোফিয়ার আসল উদ্দেশ্য কী এবং সে তাকে কিভাবে চেনে তা শীঘ্রই প্রকাশ পাবে। পরের দিন সোফিয়া তার প্রথম ক্লাসে আসে এবং ছাত্রছাত্রীদের কাছে নিজের পরিচয় দেয়। কিন্তু যখন সে জেসন এবং সারাকে কথা বলতে দেখে, তখন সে কঠোরভাবে সারাকে সামনের সারিতে বসিয়ে দেয়। এতে সারা রেগে যায়, আর জোয়ের কাছে বিষয়টি অদ্ভুত মনে হয়, কারণ ক্যাথলিক স্কুলের শিক্ষকরা সাধারণত এমন আচরণ করেন না। সোফিয়া যেইমাত্র বই খুলে ক্লাস শুরু করতে যাচ্ছিল, জো তাকে মনে করিয়ে দেয় যে প্রথম কাজ হলো প্রার্থনা করা। এ কথা শুনে সোফিয়া নিজে প্রার্থনা না করে জোকে প্রার্থনা করতে বলে। জো প্রার্থনা শুরু করে এবং অন্য সব ছাত্রছাত্রীও তাতে যোগ দেয়। কিন্তু জো লক্ষ্য করে যে সোফিয়া প্রার্থনা করছে না। পরে সে তার ভাই জেসনকে বলে যে সে প্রার্থনা করছে না, কিন্তু ঠিক সেই মুহূর্তে জেসন সারার কাছ থেকে একটি বার্তা পায়, তাই সে সেটি উপেক্ষা করে। ক্লাসের পর সোফিয়া জেসনের সাথে একা দেখা করে এবং জিজ্ঞাসা করে সারা তার প্রেমিকা কিনা। জেসন অস্বীকার করে যে তার কোনো প্রেমিকা নেই, যা শুনে সোফিয়া খুব খুশি হয়। কিন্তু পরের দিন সারা জেসনকে বিয়ের প্রস্তাব দেয় এবং জেসন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু যখন তারা চুম্বন করছিল, সোফিয়া এসে জেসনকে ক্লাসে পাঠিয়ে দেয় এবং সারাকে বকাঝকা করে। এর জবাবে সারাও তার সাথে অহংকারের সাথে কথা বলতে শুরু করে, কারণ সে একজন ধনী বাবার মেয়ে। কিন্তু সে কার মেয়ে তা নিয়ে সোফিয়ার কোনো মাথা ব্যথা নেই এবং সে সারাকে জেসনের থেকে দূরে থাকতে সতর্ক করে দেয়। ক্লাসের পর সোফিয়া জেসনকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে সারার সাথে ওখানে কি করছিলে? জেসন ঘাবড়ে যায় এবং কোনো উত্তর খুঁজে পায় না। তখন সোফিয়া তাকে তার কেবিনে আসতে বলে, জানায় যে একটা জরুরি কাজ আছে, এবং জেসন রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোফিয়া তার ঘরে গিয়ে ইচ্ছাকৃতভাবে দরজা খুলে ময়েশ্চারাইজার লাগাতে শুরু করে। ঠিক তখনই জেসন তার সাথে দেখা করতে যায় এবং সোফিয়াকে এই অবস্থায় দেখে তার মাথায় একটা ভাবনা আসে। সোফিয়া চেয়েছিল জেসন তার প্রতি আকৃষ্ট হোক এবং সে সফলও হয়। জেসন সোজা তার ঘরে চলে যায় এবং সারা রাত শুধু সোফিয়ার কথা ভেবে কাটায়, তাকে কল্পনা করে ঝড় উপভোগ করে। পরের দিন সোফিয়া জেসনকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে দেখা করতে আসোনি কেন? জেসন উত্তর দেয়, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। জেসন এবং জয়ী স্কুলে ফিরে আসার এক সপ্তাহ হয়ে গেছে এবং তাদের বাবা মা সপ্তাহান্তের জন্য তাদের বাড়ি নিয়ে যেতে আসছেন। কিন্তু সোফিয়ার পক্ষে জেসনের অনুপস্থিতি সহ্য করা কঠিন হয়ে পড়ে। তার আর স্কুলে যেতে ইচ্ছে করছে না, তাই সে তার মাসির অসুস্থতার কথা বলে
বলে সিস্টার রেবেকার কাছে ছুটি চায়। এদিকে বাড়িতে জেসন তার বাবাকে জানায় যে সে গানের উপর মনোযোগ দেওয়ার জন্য স্কুল থেকে 1 বছরের বিরতি নিতে চায়, কিন্তু তার বাবা এর ঘোর বিরোধী। তিনি চান জেসন যেন তার পড়াশোনায় মনোযোগ দেয়। এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং রেগে গিয়ে জেসন বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে একা বসে সে গান গেয়ে তার রাগ প্রকাশ করতে শুরু করে। এরই মধ্যে সিস্টার সোফিয়া তার গাড়িতে করে জেসনের বাড়িতে এসে পৌঁছান এবং গোপনে জেসনের গান উপভোগ করেন। তার চোখ জেসনের দিকে স্থির ছিল এবং তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধছিল। কিন্তু তারপর জেসনের ফোনে সারার কল আসায় সোফিয়া রেগে গেল। সোফিয়ার পা দুর্ঘটনাবশত কিছুতে লেগে শব্দ হলো। জেসনের সন্দেহ হলো এবং সে সেদিকে হাঁটতে শুরু করল। কিন্তু তারপর সে জোর কাছ থেকে একটি বার্তা পেল এবং দৌড়ে বাড়ি ফিরে গেল। এবার জেসনের থেকে সারাকে আলাদা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সোফিয়া একটি বিপজ্জনক পরিকল্পনা করল। রাতে সে চুপি চুপি সারার ঘরে ঢুকে তার বইয়ের মধ্যে মাদক লুকিয়ে রাখল। কিন্তু বেরোনোর সময় তার সিস্টার রেবেকার সাথে দেখা হলো। সে ভান করল যে কারো আওয়াজ শুনে সারার খোঁজ নিতে এসেছে। এদিকে জো, যে সারার ঘরেই ছিল, ঘুম থেকে উঠে পড়ল এবং তাদের কথোপকথন শুনে সোফিয়ার ওপর সন্দেহ করতে শুরু করল। পরের দিন ক্লাসে সোফিয়ার সব ছাত্রছাত্রীকে সেই পৃষ্ঠাটি খুলতে বলল যেখানে সারা মাদক লুকিয়ে রেখেছিল। সারাকার বই খোলার সাথে সাথেই সোফিয়া তাকে হাতে নাতে ধরে ফেলে এবং কঠোর শাস্তির হুমকি দেয়। শীঘ্রই এই খবর পুরো স্কুলে ছড়িয়ে পড়ে এবং সারাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। কিন্তু সোফিয়া এখানেই থামল না। সে সিস্টার রেবেকাকে বোঝায় যে স্কুলের সম্মান বাঁচাতে হলে ছেলেদের ডরমিটরিতেও তল্লাশি করতে হবে। সিস্টার রেবেকার কাছে এই ধারণাটি বিশ্বাসযোগ্য মনে হয় এবং তিনি জেসন ও তার বন্ধুদের ঘর তল্লাশির আদেশ দেন। এরপর জেসনের বিছানার নিচে একটি মদের বোতল পাওয়া যায়, যা সোফিয়ার আরেকটি চক্রান্ত। কিন্তু জেসন শিক্ষককে বলে, আমি জানি না এই বোতলটা এখানে কিভাবে এলো, নিশ্চয়ই কেউ মজা করেছে। বিশ্বাস করুন, আমি এটা করার কথা ভাবতেও পারি না। যদি আমাকে সাসপেন্ড করা হয়, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আর এটাই ছিল সেই সুযোগ যার জন্য সোফিয়া অপেক্ষা করছিল। সে প্রস্তাব দেয় যে সাসপেনশন এড়াতে চাইলে তোমাকে 1 সপ্তাহের জন্য স্কুলের সিস্টারদের একজন হিসেবে কাজ করতে হবে। অন্য কোনো উপায় না থাকায় জেসন শর্তটি মেনে নেয়। কিন্তু সোফিয়া কেন এই সব করছে এবং তার উদ্দেশ্যই বাকি, এটি ব্যাখ্যা করার জন্য গল্পটি আমাদের সোফিয়ার অতীতে ফিরিয়ে নিয়ে যায়। আমাদের দেখানো হয় কিভাবে সে প্রথম সোশ্যাল মিডিয়ায় জেসনকে দেখেছিল। সে তার কণ্ঠ এবং গানে মুগ্ধ হয়েছিল। জেসনের কাছে পৌঁছনোর জন্য সে সোফিয়া নামের এক সিস্টারকে হত্যা করে, যে একই ক্যাথলিক স্কুলে বদলি হতে যাচ্ছিল। এরপর সে তার কাগজপত্র পাল্টে ফেলে এবং সিস্টার সোফিয়া সেজে স্কুলে প্রবেশ করে। এরপর গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে জেসন শাস্তিস্বরূপ স্কুলের বাগানে গাছ লাগাচ্ছে। সোফিয়া সেখানে আসে এবং তাকে সাহায্য করার ছলে প্রলুব্ধ করতে শুরু করে। সে কেবল জেসনকে জয় করতে চায় এবং তা করার জন্য সে এমন নির্লজ্জ পন্থা অবলম্বন করে। দূর থেকে জয়ী সোফিয়ার কার্যকলাপকে অদ্ভুত মনে করে। তারপর রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, সোফিয়া চুপি চুপি জেসনের ঘরে প্রবেশ করে। ঘরে ঢোকা মাত্রই সে তার ফোনটি রেকর্ডিং মোডে রাখে এবং ধীরে ধীরে তার গলার হারটি খুলে ফেলে। ঠিক তখনই জেসনের ঘুম ভেঙে যায় এবং সোফিয়াকে দেখে সে অবাক হয়ে যায়। কিন্তু সোফিয়া তার মোহনীয়তা দিয়ে তাকে প্রলুব্ধ করে, কাছে ঝুঁকে এসে তাকে কিস করে। জেসনের মনের গভীরে ভয় হয় যে এটা একটা পাপ, কিন্তু সোফিয়া তাকে আশ্বস্ত করে, চিন্তা করো না, কিছুই হবে না, আর আমরা দুজন ছাড়া আর কেউ এটা জানতে পারবে না। জেসন উত্তর দেয়, আমি এটা করতে পারবো না, এটা ভুল। কিন্তু সোফিয়া মিষ্টি সুরে তার কাছে অনুনয় বিনয় করতে শুরু করে। তার কথা শুনে জেসন মেজাজ হারায় এবং এভাবেই সোফিয়া তার লক্ষ্যে সফল হয়। পরের দিন জেসন তার ভুল বুঝতে পারে এবং তার পাপের জন্য ক্ষমা চাইতে গির্জায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যখন বেরিয়ে আসছিল, সোফিয়া তার কাছে আসে এবং আগের রাতের ঘটনা নিয়ে কথা বলতে শুরু করে। জেসন বলে, আমাদের এখানে এসব নিয়ে আলোচনা করা উচিত নয়। তবে সোফিয়ার অন্য পরিকল্পনা ছিল। সে তাকে সেই রাতে তার ঘরে আমন্ত্রণ জানায় এবং জেসন বলে, আমরা পরে এই বিষয়ে কথা বলবো। এই বলে সে গির্জার উদ্দেশ্যে রওনা দেয়। স্বীকারোক্তি কক্ষে পৌঁছে সে যাজকের কাছে ক্ষমা চাইতে বসে, কিন্তু সেখানে সোফিয়াকে দেখতে পায়। সে কিছু বুঝে ওঠার আগেই সোফিয়া তাকে চুমু দেয় এবং আবারও তারা দুজনে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ঝড় ও ভূমিকম্প উপভোগ করতে শুরু করে। ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে এবং জেসন বাড়ি ফিরে এসেছে। ঠিক তখনই সে সারার কাছ থেকে একটি বার্তা পায়, যেখানে তাকে সেই রাতের একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে সোফিয়া স্কুল থেকে বেরোচ্ছে। সে সিস্টার রেবেকাকে একজন যাজকের সাথে কথা বলতে শুনে ফেলে। যাজক আসল সোফিয়ার কথা উল্লেখ করেন, যা শুনে সোফিয়া
সোফিয়া বুঝতে পারে যে যাজক আসল সোফিয়াকে আগে থেকেই চেনেন। এটা শুনে সে আতঙ্কিত হয়ে দ্রুত তার গাড়ির দিকে ছুটে যায়। সিস্টার রেবেকা তাকে থামিয়ে জিজ্ঞেস করেন সে কোথায় যাচ্ছে। সোফিয়া সঙ্গে সঙ্গে তার মাসির জন্য একটি জরুরি চিকিৎসার অজুহাত দিয়ে চলে যায়। সেই রাতেই জেসন তার বাবাকে বলে যে সে সারার বাড়িতে একটি পার্টিতে যেতে চায়। তার বাবা রাজি না হওয়ায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। ক্ষুব্ধ জেসন অনুমতি ছাড়াই পার্টিতে চলে যায়। তবে সোফিয়া তার কার্যকলাপের উপর নজর রাখছিল এবং গোপনে তাকে অনুসরণ করতে শুরু করে। সেখানে পৌঁছে জেসন প্রচুর মদ্যপান করে। এরপর সারা তাকে একটি ঘরে নিয়ে যায় যেখানে তারা চুম্বন বিনিময় করে। কিন্তু হঠাৎ সোফিয়ার সাথে কাটানো সময়ের স্মৃতিগুলো জেসনের মনে ঝলকানি দিতে শুরু করে। বিচলিত হয়ে সে মদের একটি বোতল তুলে বাইরে যায়। তবে পুলিশ তাকে রাস্তায় প্রকাশ্যে মদ্যপান করতে দেখে ফেলে। এরই মধ্যে সোফিয়া এসে পুলিশকে বলে যে জেসন একজন ছাত্র এবং কিছুটা মানসিক চাপে আছে, তাই তাকে ছেড়ে দেওয়া উচিত। তার কথা শুনে পুলিশ জেসনকে গ্রেপ্তার করে না। জেসন এখন বাড়ি ফেরার মতো অবস্থায় নেই, তাই সোফিয়া তাকে একটি হোটেলের ঘরে নিয়ে যায়। এদিকে জেসনের মা তার বাবাকে বোঝান যে তাদের ছেলেকে তার পছন্দের কাজ করার জন্য 1 বছর সময় দেওয়া উচিত। কিছুক্ষণ ভাবার পর জেসনের বাবা রাজি হন এবং তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য রওনা হন। এদিকে হোটেলের ঘরে সোফিয়া ধীরে ধীরে তার পোশাক খুলতে শুরু করে যাতে সে আবারও জেসনের সাথে ঝড় এবং ভূমিকম্প উপভোগ করতে পারে। কিন্তু জেসন বুঝতে পারে যে সোফিয়া তাকে সব জায়গায় অনুসরণ করছে। সে তাকে স্পষ্টভাবে বলে যে তাদের মধ্যে যা ঘটেছিল তা সত্যিই একটি গুরুতর পাপ ছিল এবং সেই চিন্তাটি তাকে সত্যি কষ্ট দিচ্ছে এবং সে এই অনুশোচনা ঝেড়ে ফেলতে পারছে না। সে সিদ্ধান্ত নেয় যে এমন কিছু আর ঘটবে না। কথা শুনে সোফিয়া বোঝানোর চেষ্টা করে যে আমাদের দুজনের পারিবারিক পরিস্থিতি একই রকম। তোমার বাবার মতো নয়, আমার বাবা আমাকে বোঝেন না, আর সম্ভবত সে কারণেই আমাদের দেখা হয়েছিল। কিন্তু জেসন তার কথা শুনতে রাজি হয় না এবং তাকে ঘরে একা রেখে চলে যায়। এতে সোফিয়া প্রচণ্ড রেগে যায়। এদিকে জেসনের বাবা তাকে খুঁজে পান এবং বলেন যে তিনি হয়তো তাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন এবং সম্ভবত বাচ্চাদের নিজেদের পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে সমর্থন করা উচিত। তিনি নিজের ভুল স্বীকার করেন এবং তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন যখন জেসন এবং জয়ী স্কুলের জন্য বের হয়, সোফিয়া ইতিমধ্যেই সেখানে ছিল, কিন্তু তাদের দেখে সে তার গাড়ি নিয়ে চলে যেতে শুরু করে। কিন্তু জো তার গাড়িটি দেখতে পায় এবং স্কুলে পৌঁছে সেটির খোঁজ করার চেষ্টা করে। অনলাইনে পরীক্ষা করে সে জানতে পারে যে গাড়িটি সোফিয়ার নামে নিবন্ধিত। এতে জো নিশ্চিত হয় যে সোফিয়াই তাদের বাড়ির বাইরে থেকে তাদের ওপর নজর রাখছিল। এদিকে জেসন তার ঘরে ফিরে সোফিয়াকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে অক্সিজেন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপর সে বুঝতে পারে যে সোফিয়া অভিনয় করছিল। এতে জেসন ক্ষিপ্ত হয়ে ঘোষণা করে, আমি আর এটা সহ্য করব না এবং গিয়ে বাবার কাছে তোমার নামে নালিশ করব। তবে সোফিয়ার হুমকিতে জেসনের ওপর কোনো প্রভাব পড়ে না। সে উত্তর দেয়, যদি তুমি আমার নামে নালিশ করো তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি একজন ছাত্র হিসেবে তোমার শিক্ষকের সাথে কি করেছো। ভেবে দেখো, আমি যদি ধরা পড়ি তোমাকেও কেউ বাঁচাতে পারবে না। জেসন বুঝতে পারে যে সে এক গভীর ফাঁদে পড়েছে। এরপর জোয়ের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে যে তাকে সোফিয়ার গাড়ির কথা জানায়। জেসন তাকে কাউকে কিছু না বলতে বলে। পরের দিন ক্লাসের প্রার্থনার পর সিস্টার রেবেকা সারাকে স্কুলে ফিরিয়ে আনেন। এটা দেখে সোফিয়ার রাগ চরমে ওঠে এবং সে ক্লাসরুমের বাইরে সিস্টার রেবেকার মুখোমুখি হয় এবং বলে, তার ব্যাপারে জানার পরেও আপনি সারাকে স্কুলে ফিরতে দিলেন কি করে? রেবেকা রেগে গিয়ে উত্তর দেয়, আমাকে স্কুলের নিয়মকানুন শেখাতে এসো না, আগে ক্লাসে প্রার্থনা করতে শেখো। স্কুলে কি করতে হয় তা আমি জানি। সারার ফিরে আসায় জেসন আনন্দে আত্মহারা হয়ে গান গাইতে থাকে। সোফিয়া ক্ষিপ্ত হয়ে এক পাগলের মতো আচরণ করতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখি সোফিয়া হঠাৎ ছুটে গিয়ে সারার বাথরুমে তার মাথার দেওয়ালে সজোরে আঘাত করে তাকে মেরে ফেলে। তারপর সে সাবান ফেলে দেয় যাতে ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে মনে হয়। কিছুক্ষণ পর জয়ী বাথরুমে ফিরে এসে সারার মৃতদেহ দেখে চিৎকার করতে শুরু করে। তদন্তের পর পুলিশ এটিকে একটি দুর্ঘটনা বলে ঘোষণা করে এবং সারাকে ময়নতন্ত্রের জন্য নিয়ে যাওয়া হয়। সারার মৃতদেহ দেখে জয়ী বলে, এর আগে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি, নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। পরের দিন গির্জার প্রার্থনার পর সোফিয়া বেরিয়ে এসে জিসনকে বলে যে সে নিশ্চয়ই সারার সাথে কিছু করেছে। সোফিয়া বলে, এটা নিয়ে তোমার খুব বেশি চিন্তা করার দরকার নেই। পুলিশ এটাকে দুর্ঘটনা বলে ঘোষণা করেছে এবং এই স্কুলের কেউই নির্দোষ নয়, আর তুমিই একমাত্র যে একজন শিক্ষকের
পরিবারের সাথে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছ। এরপর সে জেসনকে তার গোপনে রেকর্ড করা এমএমএসটি দেখায় এবং বলে, তুমি যদি সারাকে নিয়ে আর কথা বলার চেষ্টা করো, আমি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তোমার জীবন ধ্বংস করে দেব। এই হুমকি জেসনকে পুরোপুরি আতঙ্কিত করে তোলে। পরের দিন যখন সোফিয়া জেসন এবং জয়ীকে বাড়ি ফিরতে দেখে, তখন সে তার মাসির মৃত্যুর অজুহাতে পালিয়ে যায়। সেই একই রাতে জেসন তার পরিবারের সাথে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যায়, কিন্তু সেখানে তারা সোফিয়াকে দেখতে পায়, যে আসলে তাদের পিছু নিয়েছিল। এরপর সে নিজে এসে জেসনের বাবা মায়ের কাছে জেসন ও জয়ীর শিক্ষিকা হিসেবে নিজের পরিচয় দেয়। তার বাবা তাকে রাতের খাবারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং তার বসার ব্যবস্থা করে দেন। তবে জেসন যেতে চায় না, কিন্তু সে কিছুই বলতে পারে না। সে খুব অস্বস্তি বোধ করতে থাকে এবং জয়ী সব কিছু লক্ষ্য করে। এদিকে সিস্টার রেবেকা সোফিয়ার মাসির অন্ত্যেষ্টিক্রিয়ায় ফুল পাঠানোর জন্য ঠিকানা খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা জানতে পারে যে সেখানে কেউ মারা যায়নি এবং এটি সোফিয়ার ঠিকানাও নয়। এতে রেবেকার সন্দেহ হয়। এরপর জয়ী জিজ্ঞাসা করলে জেসন তাকে সোফিয়ার প্রতারণার শিকার হওয়ার পুরো ঘটনা এবং এমএমএস এর কথা বলতে শুরু করে। এই বলে যে এখন যেহেতু ভিডিওটি তার কাছে আছে, সে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না। সোফিয়াকে নিয়ে জয়ীর মনে আগে থেকেই সন্দেহ ছিল, তাই দুই ভাই বোন মিলে সত্যটা খুঁজে বের করার জন্য একটি পরিকল্পনা করে, সে আসল সোফিয়া কিনা। এরপর পরের দিনের একটি দৃশ্য দেখানো হয়। সিস্টার রেবেকা সোফিয়াকে তার কেবিনে ডেকে বলেন, তুমি আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। সারা, যাকে তুমি ঘৃণা করতে, সে হঠাৎ মারা গেল, আর এখন তোমার মাসের মৃত্যুর খবরটাও মিথ্যে বলে প্রমাণিত হলো। তুমি তোমার ঠিকানা থেকে শুরু করে তারিখ পর্যন্ত সবকিছু নিয়ে মিথ্যা বলেছ। এখন আমি বাবাকে তোমার আসল পরিচয় বলে দেব। এই কথা বলতে বলতেই সোফিয়া একটি বাতি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে জেসন এবং তার বোন সোফিয়ার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে তার ঘরে যায়। তারা আসল সোফিয়ার ল্যাপটপটি খুঁজে পায়, সাথে জেসনের অসংখ্য ছবিসহ আরেকটি ল্যাপটপও পায়। তারা আরও জানতে পারে যে মেয়েটির আসল নাম লরা, যে সোফিয়া সেজে এখানে এসেছে। যখন তারা সিস্টার রেবেকাকে এই বিষয়ে বলতে যায়, তখন তাদের লরার সাথে দেখা হয়। জেসনের হাতে নিজের ল্যাপটপ দেখে লরা বুঝতে পারে যে তার গোপন কথাটি এখন ফাঁস হয়ে গেছে, কিন্তু তারপর সে অদ্ভুতভাবে জেসনকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমার সব গান আমার জন্যই ছিল। এই কথা শুনে জেসন এবং জয়ী নিশ্চিত হয় যে এই মেয়েটি একজন সাইকো। তারা সাথে সাথে সিস্টার রেবেকাকে জানাতে যায়। ঠিক তখনই লোরা পেছন থেকে একটি বাতি দিয়ে জয়ীর মাথায় আঘাত করে। এই দৃশ্য দেখে জেসন ক্ষিপ্ত হয়ে লোরাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু সে ভুল জায়গায় আঘাত করায় জেসন যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই সিস্টার রেবেকা এসে তার হাত থেকে বাতিটা কেড়ে নেন এবং একটি ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি রেবেকাকেও মারতে শুরু করেন। এদিকে জেসন উঠে দাঁড়ায়, তার পকেট থেকে একটি স্ক্রু ড্রাইভার বের করে সোফিয়া অর্থাৎ লোরার পিঠে ছুরিকাঘাত করে, যার ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর গল্পটি একটি স্কুল গ্র্যাজুয়েশনের দিনে শেষ হয়, যেখানে জেসনের বাবা জোকে একটি গাড়ি এবং জেসনকে একটি নতুন দামি গিটার উপহার দেন। গল্পের এই সমাপ্তি একটি নতুন শুরুর ইঙ্গিত দেয়, যেখানে জেসন তার জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে কখনোই ভুলতে পারে না কিভাবে সে একজন সাইকোপ্যাথের হাত থেকে নিজেকে বাঁচিয়েছিল এবং তার জীবনকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছিল। তো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।